আজ আমরা কথা বলবো ওলে সোয়াইঙ্কার অসাধারণ একটি নাটক নিয়ে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। ভাবুন, ১৯৫৯ সালে লেখা, অথচ এর গল্পটা আজও কত প্রাসঙ্গিক। নাইজেরিয়ার ছোট্ট গ্রাম এলুজিনলের পটভূমিতে ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে যে লড়াই, চলুন আজ তার গভীরে যাওয়া যাক। এই নাটকটার একেবারে মূলে রয়েছে দুটো চিন্তাধারার লড়াই, আর এই লড়াইয়ের প্রতিনিধিত্ব করছে দুজন মানুষ। একদিকে আছেন গ্রামের প্রধান বারোকা, যিনি পুরনো ঐতিহ্যকে সিংহের মতো আগলে রেখেছেন, আর অন্যদিকে আছেন নতুন যুগের ছোঁয়া নিয়ে আসা স্কুল শিক্ষক লাখুনলে। আর এই পুরো গল্পটা দাঁড়িয়ে আছে তিনটে দারুণ চরিত্রের ওপর। তাদের আশা, তাদের লড়াই, তাদের সিদ্ধান্তই এই গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। চলুন তাদের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। তো প্রথম চরিত্র হলেন বারোকা, নামেই সিংহ। ৬২ বছর বয়সী এই গ্রামের প্রধান শুধু শক্তিশালী নন, ভীষণ চতুরও। গ্রামের পুরনো রীতিনীতি, ঐতিহ্য সব কিছুই যেন তার নিয়ন্ত্রণে। আর সিংহের ঠিক উল্টো দিকে কে আসে? সে হল লাখুনলে, গ্রামের তরুণ স্কুল শিক্ষক, যে আধুনিক শিক্ষায় শিক্ষিত। তার স্বপ্ন হল পুরো গ্রামটাকে বদলে দেবে, এখানে আনবে পশ্চিমা সভ্যতার আলো। আর এই সিংহ আর শিক্ষকের লড়াইয়ের ঠিক মাঝখানে রয়েছে যে সে হল সিদি, গল্পের রত্ন। সে গ্রামের সবথেকে সুন্দরী মেয়ে। একদিকে বারোকার ঐতিহ্য, অন্যদিকে লাখনলের আধুনিকতা। এই দুই ভবিষ্যতের টানাপোড়েনে সে আটকে পড়েছে। গল্পে শুরুতেই কিন্তু একটা ঝামেলা বেঁধে যায়। লাখনলে সিদিককে বিয়ে করতে চায়, কিন্তু সে ঐতিহ্যবাহী ব্রাইড প্রাইজ বা পণ দিতে রাজি নয়। তার মতে এটা একটা পুরনো প্রথা, কিন্তু সিদির ভয় অন্য জায়গায়। সে ভাবে পণ ছাড়া বিয়ে করলে তো গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, তার সম্মান থাকবে না। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে গল্পে এমন একটা টুইস্ট আসে যা সবকিছু ওলটপালট করে দেয়। গ্রামের বাইরে থেকে আসা একটা জিনিস এই লড়াইটাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। ব্যাপারটা ভাবুন একবার। শহর থেকে একজন ফটোগ্রাফার এসে কিছু ছবি তুলে নিয়ে গেল, আর তাতেই ক্ষমতার খেলা পুরো ঘুরে গেল। একদিকে সুন্দরী সিদির ছবি ম্যাগাজিনের কভারে, সে রাতারাতি তারকা। আর অন্যদিকে গ্রামের শক্তিশালী প্রধান বারোকার ছবি কিনা ছাপা হলো এক কোণায় শৌচাগারের পাশে। আর এই খ্যাতি সিদিকে কিভাবে বদলে দেয়? সে তো নিজেকে একেবারে অন্য কিছু ভাবতে শুরু করে। তার মধ্যে জন্ম নেয় প্রচণ্ড অহংকার। সে ভাবতে শুরু করে যে সে এখন গ্রামের প্রধানের থেকেও বড়, প্রায় একজন দেবীর মতো। আর এই অহংকারই কিন্তু পরে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তো এখন তো মনে হচ্ছে বারোকা খেলা থেকে ছিটকে গেছে, তাই না? কিন্তু এখানেই আসল ভুলটা হয়। সিংহ আসলে শিকারের জন্য তৈরি হচ্ছিল। যখন সবাই ভাবছে সে হেরে গেছে, ঠিক তখনই সে তার সবচেয়ে ভয়ঙ্কর চালটা চালল। সিদি তো তখন খ্যাতির হাওয়ায় উঠছে। নিজেকে সে বারোকার থেকেও অনেক বড় মনে করছে। তাই বারোকা যখন তাকে বিয়ের প্রস্তাব দেয়, সে শুধু প্রত্যাখ্যানই করে না, তার বয়স নিয়ে রীতিমতো ঠাট্টা তামাশা করে। আর এখানেই বারোকা তার মাস্টার স্ট্রোকটা দেয়। সে একটা নিখুঁত মিথ্যা কথা রটিয়ে দেয় যে সে নাকি তার পুরুষত্ব হারিয়েছে। সে খুব ভালো করে জানত এই ধরনের খবর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। বারোকার প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত, ৩ ধাপের একটা চাল। প্রথমে নিজের দুর্বলতার কথা এমন একজনকে বলল যে কথাটা ছড়িয়ে দেবে। সে জানত খবরটা সিদির কানে পৌঁছাবেই, আর সিদির অহংকার এতই বেশি যে সে এই সুযোগে বারোকাকে অপমান করতে তার ডেরায় আসবেই। কি অসাধারণ চাল! আর এরপরই আসে গল্পের সেই মুহূর্ত, ক্লাইম্যাক্স, যেখানে সিদি নিজের অজান্তেই সিংহের গুহায় পা দেয়। আর সেখানে যা ঘটে তা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। সিদি তো গিয়েছিল বারোকাকে নিয়ে মজা করতে, কিন্তু সেখানে গিয়ে যা হলো তা সে কল্পনাও করেনি। বারোকা তাকে তার জ্ঞান, তার পরিকল্পনা আর তার ব্যক্তিত্বের জাদু দিয়ে পুরোপুরি মুগ্ধ করে ফেলে। আর এই সুযোগেই বারোকা প্রতারণা করে সিদির কুমারিত্ব হরণ করে। আর তারপরই পর্দা ফাঁস হয়। সিদ্ধি বুঝতে পারে তাকে কি নিপুণভাবে একটা ফাঁদে ফেলা হয়েছে। বারোকা পুরুষত্বহীন একেবারেই না, পুরোটাই ছিল একটা সাজানো নাটক। এই ঘটনার পর লাখুনলে কিন্তু সিদিকে একটা সুযোগ দেয়। সে বলে যা হয়েছে হোক, সে পণ ছাড়াই সিদিকে বিয়ে করবে। কিন্তু সিদির সিদ্ধান্ত সবাইকে চমকে দেয়। সে লাখুনলের আধুনিকতাকে প্রত্যাখ্যান করে সেই বারোকারই স্ত্রী হতে রাজি হয়ে যায়। লাখুনলেককে ফিরিয়ে দেওয়ার সময় সিদির মুখের কথাগুলো শুনলে বোঝা যায় তার চিন্তাভাবনা কতটা বদলে গেছে। সে এখন আর শুধু আদর্শ বা আধুনিক কথায় বিশ্বাসী নয়, সে বুঝে গেছে বাস্তব ক্ষমতা আর অভিজ্ঞতার মূল্য। তাই সে লাখুনলেককে একজন অপরিণত পুরুষ বলে ফিরিয়ে দেয়। তাহলে সিদির এই যে সিদ্ধান্ত, এটা আমাদের কি বলে? এই নাটকের গভীরে আসলে কোন ভাবনাগুলো কাজ করছে? চলুন সেটাই একটু তলিয়ে দেখা যাক।
গল্পের শেষে এসে আমরা কয়েকটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখতে পাই। সিদির অহংকারই তাকে ডুবিয়েছে, বারোকার চাতুরি আর অভিজ্ঞতা আধুনিকতার সরলতাকে খুব সহজে হারিয়ে দিয়েছে। আর সবশেষে এটা লিঙ্গ আর ক্ষমতার এক জটিল খেলা, যেখানে সিদি এমন একজনকে বেছে নেয় যার হাতে আসল ক্ষমতা আছে, শুধু বড় বড় কথা নেই। শেষ পর্যন্ত এই নাটকটা আমাদের কোনো সহজ উত্তর দেয় না, বরং এটা দেখায় যে অন্ধভাবে ঐতিহ্যকে আঁকড়ে ধরা যেমন ভুল, তেমনি না বুঝে আধুনিকতাকে চাপিয়ে দেওয়াও বিপজ্জনক। আসলে দুটোর মধ্যেই একটা ভারসাম্য দরকার। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সিদি প্রগতিশীল ভাবনার লাখুনলাকে ছেড়ে দিয়ে অভিজ্ঞ আর ক্ষমতাশালী বারোকাকে বেছে নিল। তার এই সিদ্ধান্তটা কি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শক্তির আসল রূপটা আসলে কি? এটা সত্যিই ভাবনার বিষয়।